নিয়ে। আর আমরা দেখেছি যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন এই সন্ত্রাস, হত্যা, নির্যাতনের অভিযোগ বেশি আসতো ছাত্রদল, ছাত্র শিবিরের বিরুদ্ধে। আইন অনুসারে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন নয়, কিন্তু বাস্তবে ক্ষমতাসীন দলের সাথে তাদের সরাসরি সম্পর্ক এবং ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয় কি ছাত্র সংগঠনের বেপরোয়া হয়ে পড়ার কারণ? অস্থির বেপরোয়া ছাত্র রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা কথা বলবো একাত্তর সংযোগে। এবং আজকে আমার সাথে যে অতিথিরা সংযুক্ত আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন আজিজুল বারী হেলাল, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দল, আছেন বাহাদুর ব্যাপারী, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে গেলে এখন ছাত্র দল এবং ছাত্রলীগ স্বাভাবিকভাবে আলোচনা চলে আসে। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে, আমি বাহাদুর ব্যাপারে আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, এই যে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা, তারপরে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজ দলের কর্মী খুন, রাজশাহী, তারপরে কুষ্টিয়াতে, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ। এত বেপরোয়া হয়ে পড়ার কারণ কি? এই অভিযোগগুলোকে আপনি মিথ্যে মনে করেন নাকি মনে করছেন যে আসলে আপনাদের কন্ট্রোলে নেই আর কি? সাম্প্রতিককালে ছাত্রলীগের এই গণমাধ্যমে আলোচনার বিষয়টি নিয়ে আসার আমাকেও দৃষ্টি আকর্ষণ করেছে। সেই কারণে বলতে চাই, আপনি অনেকগুলো ঘটনা বলেছেন, তার কয়েকটি ঘটনা আমি এখানে উপস্থাপন করতে চাই। প্রথমত, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ হত্যার ব্যাপারে আপনারা লক্ষ্য করবে থাকবেন, গণমাধ্যমে প্রথম রিপোর্টটা হলো একজন নিরীহ মেধাবী ছাত্র খুন হয়েছে, এবং তারপর যখন ছাত্ররা এই মেধাবী ছাত্রীর পক্ষে আন্দোলনে নামলো তখন এখানে জড়ানো হলো ছাত্রলীগের সে নেতা এবং কর্মী এবং ছাত্রলীগের মধ্যে গন্ডগোল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আপনি লক্ষ্য করেন যে শিবির ঘটিয়েছে, শিবিরের সভাপতি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের টেলিফোনে হুমকি দেওয়ার পরের দিন ছাত্রলীগের নেতা খুন হলো নিজ কক্ষে। আমরা দেখলাম সেখানে একটি ব্যতিক্রম ঘটনা। জুমার আগে আশেপাশের ছাত্ররা দেখেছে নাকি ছাত্রলীগের দুই কর্মী ওখানে কথা বলছে কার সাথে, যে নিহত হয়েছে। তারপর আমরা লক্ষ্য করলাম গণমাধ্যম বলল ছাত্রলীগের, আমরা বললাম ছাত্রলীগের ছেলেরা বলল শিবির করেছে, আর গণমাধ্যম ওখানে টের পেল ছাত্রলীগ করেছে। এইরকম ঘটনায় আরেকটি ঘটনা আমি বলতে চাই গণজাগরণ মঞ্চের ব্যাপারে। আমরা এখানে এর আগে এসে আলাপ করেছি। আমরা দেখছি মধুর ক্যান্টিনে 5টি ছাত্র সংগঠন যখন প্রেস কনফারেন্স করেছে তখন ওই সংবাদটার শেষে অপ্রাসঙ্গিকভাবে দেখলাম ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগকে মধুর ক্যান্টিনে অদূরেই বসা দেখা গেছে। আমার প্রশ্ন হলো, এই অপ্রাসঙ্গিকভাবে ছাত্রলীগের সভাপতিকে নিয়ে আসা, ছাত্রলীগকে টেনে নিয়ে আসা এবং ছাত্রলীগের কর্মীকে দেখা গেছে কথা বলতে, এই সব ঘটনা এনে গণমাধ্যমের বিশেষ কিছু গণমাধ্যম ছাত্রলীগকেই টার্গেট করছে এবং তা দেখে অন্যরা প্রভাবিত বা ওই একই সুরে কথা বলার চেষ্টা করছে। আপনি বলছেন এই সমস্ত প্রসঙ্গগুলো গণমাধ্যম ইন্টেনশনালি বিশেষ গণমাধ্যম করছে এবং সেই গণমাধ্যমগুলো অন্য গণমাধ্যমগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে। গণমাধ্যমগুলোর কি নিজস্ব কোনো মানে সচেতনতা বা নিজস্ব কোনো? অবশ্যই আছে গণমাধ্যমের সচেতনতা। আমরা বলতে চাই এই রকম ঘটনা এই জনপদে বা এই ছাত্র রাজনীতি বা শিক্ষাঙ্গনে এই প্রথম নয়। আমরা যদি দেখি 80-র দশক এবং পরবর্তীতে 95 সাল পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর চেয়েও মারাত্মক সন্ত্রাস, খুন, হানাহানি হয়েছে। ইভেন 2004 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নার হলে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই তুলনায় এই সব ঘটনা কিন্তু ওই রকম নয়। আমরা দেখলাম সেই সব সময়ও কিন্তু গণমাধ্যম ছিল, কিন্তু গণমাধ্যম এই রকম আলোচনায় সোচ্চার হয়নি। আপনি মনে করছেন সেই সময়ের ঘটনাগুলোর তুলনায় এগুলো কিছুই নয়? আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে একসময় বলা হতো ক্যান্টনমেন্ট, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই শান্তি বিরাজ করছে, সেশন জ্যাম নেই। কিছু জায়গায় যেসব সেশন জ্যামের কথা শোনা যায় সেখানে শিক্ষকদের নিজেদের আন্দোলনের ফলে দুই এক জায়গায় কয়েকদিন হয়তো সেশন জ্যাম, এবং ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন সেশন জ্যাম নেই। সেশন জ্যাম না থাকার পেছনে কি ছাত্রলীগের কৃতিত্ব? অবশ্যই কৃতিত্ব, ছাত্র রাজনীতির কৃতিত্ব। কারা সময়ের সাথে চলে, কারণ সময়টা কখন এখন আমি বলি, আপনারা জানেন এই সারা বিশ্বের কিছু ঘটনা
মাধ্যমে আপনার কাছে উপস্থাপন করতে চাই। টুইন টাওয়ার ধ্বংসের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের নামে আরেকটি বিশ্বযুদ্ধ মনে হয়। তারপর ইরাক যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, পাকিস্তানের ড্রোন হামলা এবং ভারতের তাজ বেঙ্গলে হামলার মধ্য দিয়ে বাংলাদেশের ঘটনা আমরা যদি বলি, জননেত্রী শেখ হাসিনার সমাবেশে 21শে আগস্টে গ্রেনেড হামলা এবং বাংলাদেশে 10টা অস্ত্র ঢোকার পর বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং সমাজ ব্যবস্থা কেমন হবে ছাত্ররা সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে আপনি জানেন স্নোডেন, যিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীর তথ্যকে যে হ্যাক করে নিয়ে কেন আসতে হয়, কারণ এই বিশ্বেই বাংলাদেশ এবং এই বাংলাদেশের বাস্তবতা এবং বিশ্ব বাস্তবতার মধ্যে যখন ছাত্ররা থাকে তখন তাদের ছাত্র রাজনীতি কোন ফর্মে, সেই ফর্মে না গিয়ে বিচ্ছিন্ন ঘটনাকে আমরা যদি নিয়ে আসি তাহলে একটি ঐতিহ্যবাহী বাংলাদেশের মধ্যে আছে। তো বাংলাদেশের ঘটনাগুলো কি আজিজুল বারী হেলাল উনি বলছেন যে এগুলো আসলে গণমাধ্যম ইন্টেনশনালি করছে, বিশেষ বিশেষ গণমাধ্যম করছে এবং তা দেখে অন্যান্য গণমাধ্যমগুলো প্রভাবিত হচ্ছে। এবং উনি বলেছেন যে অতীতের তুলনায় এখন যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কিছুই নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিচ্ছিন্ন হোক, যাই হোক, সেই অর্থে সহিংসত না হলেও আমরা গণমাধ্যমে দেখছি এগুলো কি আসলে গণমাধ্যমের, আপনি কি মনে করেন গণমাধ্যমের বানানো ঘটনা নাকি ছাত্রলীগের আসলে এখনই ছাত্রলীগ এখন বেপরোয়া হয়ে গেছে? ছাত্র দলের বিরুদ্ধেও কিন্তু, ছাত্র শিবিরের বিরুদ্ধেও কিন্তু একই ধরনের অভিযোগ ছিল যখন তারা ক্ষমতায় ছিল বিএনপি সরকার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধু বাহাদুর ব্যাপারী যে বক্তব্যগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। গণমাধ্যম যে সংবাদগুলো পরিবেশন করছে যে সেগুলো ক্যাম্পাসে হচ্ছে বিধায়, ক্যাম্পাসে এই ঘটনাগুলো ঘটছে বিধায় গণমাধ্যম এগুলো প্রকাশ করছে এবং প্রত্যেক দিন প্রচার করছে। আপনি দেখেন যে এই ঘটনাগুলো আজকে আমি প্রথমে বলতে চাই কেন এই ক্যাম্পাসগুলো অশান্ত হয়ে উঠেছে, কেন সারা বাংলাদেশের ছাত্র, সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো আজকে উত্তপ্ত হয়েছে এবং একটি সংগঠনকে দায়ী করা হচ্ছে, সেটা হলো ছাত্রলীগ। কারণ ছাত্রলীগের পরে অভিভাবক সংগঠনের কোনো খেয়াল বা কোনো মনিটরিং বা কোনো গাইডেন্স আমার মনে হয় নেই। আপনি বলছেন মনিটরিং বা গাইডেন্সের কোনো ব্যাপার নেই এবং আপনি বলছেন যে গণমাধ্যম যা ঘটে তাই প্রচার করে। যখন বিএনপি জামাত জোট সরকার ছিল তখন যে গণমাধ্যম, আমি বলি যে আমাদের 5 বছরে যখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন গত 2001 থেকে 2006 সাল পর্যন্ত, তখন এর ক্যাম্পাসের যে চিত্র আর আজকের ক্যাম্পাসের চিত্র যদি কম্পারিজন করেন তাই দেখা যাবে যে আমাদের সময় শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত কখনোই ছিল না। কোন শিক্ষাঙ্গন বন্ধও হয়নি, ক্ষণিকের জন্য বন্ধ হয়নি এবং কোন শিক্ষাঙ্গনে এরকম গোলাগুলি, শিক্ষকদের পেটানো, আপনার ছাত্রদেরকে হত্যা করা, এ ধরনের কোন ঘটনা। কারণ কি আমাদের সংগঠনের উপরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একটি নিয়ন্ত্রণ ছিল। তাদের সংগঠনে এই যেমন মন্ত্রী মহোদয় বলছে, গতকালকে দেখলাম যে উনি ইডেন কলেজে বলছে যে ছাত্রলীগ করলে তাকে ট্রেনের টিকিট কাটা লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নীল দলের শিক্ষক বলছে ছাত্রলীগ করলে এটাই তার যোগ্যতা, তার চাকরি পেতে কোনো যোগ্যতার প্রয়োজন নেই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতার প্রয়োজনে ছাত্রলীগ করে, এটাই তার যোগ্যতা। এই সমস্ত রিওয়ার্ড দেওয়ার মতো কথাবার্তা, এই সমস্ত উৎসাহ দেওয়ার মতো কথাবার্তা যখন অভিভাবক সংগঠন থেকে বলা হয়, প্রধানমন্ত্রী নিজেও অনেক সময় বলেছে ছাত্রলীগকে হাতে চুরি পরে বসে থাকলে হবে না, তাকে প্রতিপক্ষকে দমন করতে হবে। এই সমস্ত কথাবার্তা যখন ছাত্রলীগকে বলা হয়, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন মানিক ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন করেছিল তখন তাকে প্রাইজ দেওয়া হয়েছিল, তাকে রিওয়ার্ড দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই এনকারেজ হয়েছে ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসগুলোতে বেপরোয়া হতে। সুতরাং আর আজকে এখনগুলো ক্যাম্পাসগুলোকে আপনি বলছেন ছাত্রদল বা ছাত্র শিবিরের কথা, আপনি জানেন ক্যাম্পাসগুলো ফুল অবরুদ্ধ, ছাত্রলীগ দ্বারা অবরুদ্ধ। এই ক্যাম্পাসে অন্য কোনো বিরোধী মতকে তারা সহ্য করতে পারছে না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বলেন, তারা মাসেল শো করে অন্যান্য সংগঠনগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার শাহবাগের যে ওই তথাকথিত গণজাগরণ মঞ্চ নাকি ওই যে একটা যেটা সরকারেরই একটা তৈরি একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে সরকারের জন্য, যেটা আজকে সরকারি বিরোধী দল দমনের জন্য যে জিনিসটা তৈরি করেছিল, সেখানে এখন টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। আপনার শাসক দলের সাথে
ওই মঞ্চের সরকারি লোকজন তৈরি বলছেন, আবার আপনারা এখন এটা আবার সরকারের বলছেন যে তৈরি এবং সরকারি গণজাগরণ মঞ্চের এখন কর্মীদের সরকারের প্রতিবাদ করতে বিরুদ্ধে এটা দিতে চলে হবে। আসছে। আমি আসবো আপনার কাছে, আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে যেতে চাই। যেটি বললেন, আমরা সবসময় যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগ শুনি, আজিজুল বাড়িও হেলাল সেরকম পাল্টা অভিযোগ করলেন, কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে একসময় অভিযোগ ছিল, এখন ছাত্র লীগের বিরুদ্ধে বেপরোয়া হবার অভিযোগ আছে। এবং বাহাদুর ব্যাপারী বলেছেন যে এটি আসলে গণমাধ্যমের অতিরঞ্জিত খবর, এবং আজিজুল বাড়ি হেলাল বলছেন যে অভিভাবক সংগঠনগুলো আসলে যখন সহিংসতা করার দিকে বা বেপরোয়া হবার দিকে পুরস্কার দেবার মতো করে কথা বলে, তখন আসলে ছাত্র সংগঠনগুলো আরো বেপরোয়া হয়ে যায়। আপনি কি মনে করেন যে ছাত্র রাজনীতি এখন যেভাবে চলছে বা আগেও যেভাবে ছাত্র রাজনীতি হয়েছে, সেটি আসলে কতটা, বিশেষ করে ছাত্রলীগ বা ছাত্র দলের ক্ষেত্রে সেটি আসলে কেন এতটা বেপরোয়া বা সহিংস হয়ে পড়লো, বা তাদের উপর কেন কর্তৃত্বটা এইভাবে হলো? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় সামগ্রিকভাবে যে আলোচনাটা তুললেন ওইটা বুঝতে গেলে একটু পেছন থেকে আসতে হবে। তার আগে আমি এটা বলতে চাই যে আলোচনাটা আমরা করছি সেটি হচ্ছে বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে, যেটাকে আমি ছাত্র রাজনীতি বলতে ইন্টারেস্টেড না, পরে আসবো সে পয়েন্টে, যে যেটা চলছে, আপনি যে আজকে আলোচনাটা তুললেন সেটা হচ্ছে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির ধারার কথা বললেন। এর বাইরে কিন্তু সংগ্রামের একটা ধারা আছে, নৈতিকতার ধারা আছে। আমি জাস্ট এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেই। 1992 সালে আপনাদের মনে আছে 90-এর গণঅভ্যুত্থানের পরে যখন দখলদারিত্ব এবং আরো অনেক ঘটনা ঘটলো, তখন কিন্তু ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রলীগের গোলাগুলির মধ্যে 13ই মার্চ আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন হোসেন রাজু এবং তার নেতৃত্বে যে সন্ত্রাস বিরোধী মিছিল বেরিয়েছিল, গুলিতে কিন্তু তার জীবন দিতে হয়েছে। অর্থাৎ ছাত্র আন্দোলন নিয়ে আমরা যে আলোচনাটা করছি, আমি এই পয়েন্টটা তুলে রাখলাম একটু, যে এটা একটা দিক আলোচনা করছেন, কিন্তু এর বাইরে সংগ্রাম এবং নৈতিকতার ধারা আছে। যাই হোক, সেটা আমি আলোচনার আজকে বিষয়ে আমি যাচ্ছি না। এবার আপনি যেটা বললেন সংগ্রাম নৈতিকতার ধারা বা আমাদের বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকার কথা আমরা জানি, সেই আন্দোলন থেকে যখন আমরা দেখি যে ছাত্র রাজনীতি আসলে নিজেদের অন্তর্দ্বন্দ্বে খুন হচ্ছে বা হামলা হচ্ছে, আমি সেই কথাই আমরা প্রশ্নটা তুলছি নৈতিকতার ক্ষেত্রে। সেই কথাই আসছে না, কিন্তু একটু বলে রাখলাম, কারণ অনেক সময় আলোচনা হলে মনে হয় যে শুধু যেন এইটাই, অন্য কিছু নাই, এই জন্য আমি কথা। এবার আপনি যদি খুব, আমি কোনো সময়ের দিকে না তাকিয়েই বেশি দূরে না যেয়ে দেখি, মুক্তিযুদ্ধের পর কিছু সংকট যে ছিল না তা না। আপনি 75-এর 15ই আগস্টের পরে দেখবেন যখন সামরিক শাসকরা ক্ষমতায় আসলো, তারা কিন্তু ছাত্র সংগঠন গড়ে তুলেছিল বিশেষ বাহিনীর নির্দেশে, এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা নিশ্চয়ই ইতিহাস থেকে আপনারা দেখবেন। এবং ওই সময় আপনার একটা খেয়াল রাখা উচিত, আমাদের কিন্তু ছাত্র সংগঠনগুলো এর আগে এই লেজুর কোন দল করত, কিন্তু অফিসিয়াল লেজুর করার কোনো সুযোগ ছিল না। তখন বাধ্য করা হলো যে পিপিআর এর নামে যে একটা সংগঠনকে অঙ্গ সংগঠনে রূপান্তরিত হইতে হবে। এরপরে আমরা মার্শাল্লার, আবার এরশাদের মার্শাল্লার কথা জানি এবং জানি। এরশাদের সময়ে সর্বপ্রথম আমি বলি যে অনেক অপকর্মের মধ্যে বড় একটা অপকর্ম হচ্ছে ডাকসুর জিএস কে সে কি বলো যে আমাদের বিশেষ বাহিনী দিয়ে তাকে কেনা হয়েছিল, এবং এখনো বহল তবিয়তে আছে, এবং শুনলাম যে তাকে আরো পুরস্কৃত করা হচ্ছে। যাক, সেটা না আমার কথা, মূল কথা যেটা, অর্থাৎ ছাত্র আন্দোলনের এই যে নেগেটিভ ধারাটা, এটা একদিনে হয়নি, অনেক দিনে হয়েছে। তাহলে এর মধ্যে আমি দুইটা কথা একটু বলতে চাই। একটা হচ্ছে, আগে যেটা আমাকে ছাত্র আন্দোলন বলতাম, সেই ছাত্র আন্দোলন বাদ হয়ে লেজুরাবৃত্তির ধারায় চলে আসলো। আপনি যদি সর্বশেষ দেখেন, আজকে যে ছাত্র রাজনীতি আলোচনা করছেন, সামগ্রিক রাজনীতি যখন দুর্বৃত্তায়িত, সামগ্রিক রাজনীতির প্রধান দলগুলো যারা যখন ক্ষমতা লিপ্সায় মত্ত, তারা এই ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসাবে, আরেক পক্ষ ব্যবহার করে যে কোনোভাবে ক্ষমতায় যাব এই কারণে। সুতরাং যে অভিযোগ দুইজন এই পাল্টা কথা বললেন, গণমাধ্যমের সৃষ্টি, আমি তা মনে করি না। যা হচ্ছে গণমাধ্যম, আমি সাধারণভাবে বলবো, সেটা তুলে ধরছে। আর ওই যে বললেন যে অভিভাবকত্ব, এই দলগুলোর অভিভাবকত্ব এখন কি, দলটা যেহেতু লুটেরের দল এবং তারা যেহেতু দুর্বৃত্তায়িত, সুতরাং তাদেরই ভাগ বটোয়ারার ভাগিদার এদেরকে দিয়েই করতে হয়। এইটাই হচ্ছে ছাত্র আন্দোলনের প্রধান সমস্যা। এবং আমি আপনাকে বলি, দেখুন, দুইটা তিনটা জিনিস বলেই আমি এই পয়েন্ট শেষ করি। ছাত্র আন্দোলনের সংকট অনেকে দেখতে পায় না। সেশন জটের কথা হলো, আমি যদি জিজ্ঞেস করি যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ঘটছে, কে এর উত্তর দেবে? ওইখানে ব্যাপক সেশন জট। আজকে ছাত্ররা কিন্তু একটা বিক্ষোভের মধ্যে আছে। ছাত্রদের ধরেন আজকে এখানে যে আলোচনা আমরা করছি, সাবেক ছাত্রনেতা হিসেবে আমি আজ পর্যন্ত জানি না, কালকের পত্রিকায় দেখবো কিনা জানি না, দেখুন পত্রিকায় খবর বেরোচ্ছে মাদ্রাসা শিক্ষায় যে সিলেবাস ছিল সেটা পরিবর্তন করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্রদের সেখানে তো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না যে কদিন আগে এটা বিরাট খবর বেরোলো যে শিক্ষিত যারা
তাদের 50 ভাগই বেকার, তা ছাত্রদের আলোচনা তো সেখানে নাই। তাহলে কথাটা এই কারণে আমি বলতে চাই যে ছাত্র আন্দোলনের প্রধান যে কাজ হওয়া উচিত ছিল যে নিজেকে শিক্ষিত করবে, জ্ঞান অর্জন করবে, জ্ঞান বিস্তারের ভূমিকা রাখবে। 2 নম্বর আমি মনে করি, আমি যখন ছাত্র সংগঠন করতাম, এই সংগঠন এখনো আছে, মেম্বার হলে কথা, আমি এটা একটু শেষ করি 30 সেকেন্ডে, যে এই জায়গায় আমাদের বলা হতো নিজেকে সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং ব্যাপক ছাত্রদেরকে নিয়ে তার সমস্যা সমাধানের ভূমিকা রাখতে হবে। আমার এখানে প্রশ্ন ছিল যে ছাত্রদের যেখানে ভূমিকা থাকার কথা, মানে শিক্ষার ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, সেইখানে ভূমিকা না দেখে সংগঠনের পদ পাবার ক্ষেত্রে, টাকা, চাকরি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ভূমিকা দেখছি এবং সহিংস হতে দেখছি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। আমি আসবো আবারও ফিরে এই প্রসঙ্গে, তার আগে একটা বিরতি নিচ্ছি। লক্ষ্যে এগিয়ে যেতে নতুন বন্ধুকে সুপার দামাল সামাল প্যাকেজে নিয়ে আসলেই রবি আপনাকে দিচ্ছে 650%-এরও বেশি মূল্যের বোনাস। এক হওয়ার শক্তিতে রেডি একসাথে রবি। সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এক দূরদর্শী মনের ছুটে চলার গল্প। গত 56 বছর ধরে এই মানুষটির ভাবনাই এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিকে, যে যাত্রার শুরু 1958 সালে রহিম স্টিল থেকে। যারা বাংলাদেশে প্রথম স্টিল তৈরির র মেটেরিয়াল, বিলেট, 40 এবং 60 গ্রেড বার, ফেরো অ্যালয়, অ্যাঙ্গেল ও চ্যানেল থেকে শুরু করে জিএল প্লেট সবকিছু উৎপাদন শুরু করে। 56 বছরের অভিজ্ঞ রহিম স্টিল গড়তে চলেছে নতুন সৃষ্টি, মোর স্টিল। এই যাত্রা নিরন্তর অব্যাহত। রহিম স্টিল, এনরিচিং বাংলাদেশ সিন্স 1958। কথায় কথায় অনশন। চাচু লেগে থাকো। চাচু 1 মিনিট। ক্যালসিয়ামের পুষ্টি নিয়ে হরলিক্স পরিবারের হরলিক্স বিস্কিট। এর দারুণ টেস্ট পরিবারের মোমেন্টগুলো করে তোলে অসাধারণ। হরলিক্স বিস্কিট, এমনই স্বাদ, বাকি সব বাদ। এখন স্পটলেস উজ্জ্বলতা আরো সহজেই। যুগান্তকারী চেইন হোয়াইট ফর্মুলা সমৃদ্ধ পন্ডস হোয়াইট বিউটি এখন 115 টাকার প্যাকেও পাওয়া যাচ্ছে। আকাশ নেড়ে আনন্দ দৃষ্টি আঁকবো চাঁদে, চেনা মুখ নাই বাঁচালে কে দিয়ে যায় তোমার পাওয়ার আমার সুখ। ভালোবাসা টুকু আমার তুমি না। যদি তুমি চাও, যদি প্রিয়জনদের জন্য একটু বেশি করতে পারাটাই আনন্দের। আকর্ষণীয় ডিসকাউন্ট, অফার আর গিফট নিয়ে আপনার অপেক্ষায় বাঙালির প্রিয়জন। ডায়াল *60000#। এবার নতুন কিছু করো, বাংলাদেশ। অনন্যা আমাদের পৃথিবীতে জীবন আছে পানির কারণে। সেই পানিকে করেছি বিশুদ্ধ ও পানযোগ্য। জীবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার। জীবনই পানি, পানিই জীবন। লাইফ ইজ এ জার্নি। ডেস্টিনেশন চেঞ্জ হয় একের পর এক। নতুন অনিয়ম, নিজের নিয়ম, ভাঙা গড়া, প্রতিদিন নিজেকে প্রমাণ করা। চেঞ্জ হয় সাফল্যের স্টেশন। যারা নিয়মের বাধা পেরিয়ে নিজেরাই তৈরি করে নিজেদের নিয়ম, সেই সব লেজেন্ডের জন্যই গ্রামীণ ফোনের নতুন প্যাকেজ এক্সপ্লোর লেজেন্ডস। কানেকশন ও ইনফরমেশনের জন্য 01777-766-000 কল করুন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। কি দেবে 120 দিন বুস্ট? শরীরে অক্সিজেন কনজাম্পশন বাড়িয়ে 120 দিনে দেয় 3 গুণ বেশি স্ট্যামিনা। তাই বুস্ট প্রতিদিন 120 দিন। হেই হেই, আরে তোর শার্ট তো। শার্টের অবস্থা, তাহলে মুখেরটা বুঝ। ও এই নে। সাবান দিয়ে কি হবে? আমাদের মতো বাইকারদের চাই এটা, ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালিকে টেনে বের করে আর আইসি মেন্থল দেয় কুল ইনস্ট্যান্ট ব্রাইট লুক।
ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। নিরপেক্ষ দৈনিক বর্তমান এখন নিজস্ব প্রেসে 16 পৃষ্ঠায় রঙিন, দাম মাত্র 5 টাকা। আজই হকারকে বলুন। এখন নতুন 100 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ফেস ওয়াশে 20% এক্সট্রা ফ্রি। গরমে টায়ার্ড হলে শুধু বডি না, সাথে মাইন্ডেও এনার্জি দরকার। ড্রিঙ্ক ফসফরাস, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ গ্ল্যাক্সোস ডি। গ্লুকোজ দ্রুত রক্তে মিশিয়ে নিমিশে বডির সাথে মাইন্ডেও এনার্জি জোগাতে সাহায্য করে। গ্ল্যাক্সোস ডি, নিমিশে এনার্জি শরীর ও মনে। হাই, আমি নীরব, আর এটা হচ্ছে আমার ওয়েলএক্স সাকসেস স্টোরি। আমি আমার পুরনো ফোনটা বেচতে দোকানে গেলাম, কিন্তু সেখানে ভালো দামও পেলাম না। আর তখন ইন্টারনেটে ওয়েলএক্স.com.bd অ্যাড দেখলাম। এখানে অ্যাড পোস্ট করা খুবই সোজা। ক্যাটাগরি সিলেক্ট করলাম, অ্যাডের ডিটেল দিলাম, আর সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কেট প্রাইস মাথায় রেখে ফোনের একটা ভালো দাম দিলাম। কুইক, ইজি, সিম্পল। ওয়েলএক্স.com.bd, বেচে দিন। হালকা কাটার ঢং দ্বিগুণ হলো রং, রঙের সাথে মনে দ্বিগুণ নাও গুনে। বৈশাখের আগেই বৈশাখী ঝড়। এখন গ্রামীণ ফোনে 28 কিংবা 58 টাকা রিচার্জেই পাচ্ছেন 100% বোনাস। বিস্তারিত পত্রিকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। যা কাপড়ে আনে বাড়তি চমক, তাই লাল সবুজের কথা বলা প্রতিটি মানুষই আজ বলে গলে কম চলে বেশি। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, সামিয়া রহমান আপনাদের সাথে আছে। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন এম মিজানুর রহমান রানা, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনি আশা করি শুনতে পাচ্ছেন। আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছিলাম, এবং যেহেতু এখন আওয়ামী লীগ সরকারে আছে, ছাত্রলীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে যে তারা অনেক বেপরোয়া হয়ে গেছে, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করছে, কলহ করছে, মারা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যদি আমরা সাম্প্রতিক সময় বলি, এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। এবং বাহাদুর ব্যাপারী আমাদের সাথে আছেন, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। তিনি বলেছেন যে এগুলো গণমাধ্যমের ইন্টেনশনাল বানানো ঘটনা। বানানো শব্দটি আমি বলছি, যেটা উনি বলছেন ইন্টেনশনাল, সেই জন্য বললাম। আপনি কি বলবেন? আসলে রুহিন হোসেন প্রিন্স যেমন বলছিলেন যে সমাজ সংস্কার বা শিক্ষা বা এই সমস্ত ক্ষেত্রে মানে এখন ছাত্রদের কোনো ভূমিকা আমরা দেখছি না, বরং ভূমিকা দেখছি সংগঠনের পদ পাওয়ার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে। কি বলবেন যেখানে অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে? দেখুন, আমি আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে দু একটা কথা বলি। আমার শ্রদ্ধেয় আজিজুল বাড়ি হেলাল ভাই বলেছেন যে ছাত্রলীগের গাইডেন্স ঠিক নেই। আমি উদাহরণকে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কার বিরুদ্ধে রাজনীতি করে টিকে আছে? এখানে দেখবেন একটা মৌলবাদী জঙ্গিবাদী সংগঠন এখানে অনেক তৎপর। মার্কেট ছাত্র সংগঠন, ছাত্র দল হাতের কবজি কিনে নেওয়া হয়েছে, উনাই ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দদের হত্যা করা হয়েছে। ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্র জোট প্রগতিশীল অনেক শিক্ষকদেরকে। সেখানে ইসলামী ছাত্র শিবিরের দৌরাত্ম কতখানি আপনি বিগত পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন। গত 5 বছরে আবার 5 জন ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে, হাত পায়ে রক কাটা হয়েছে প্রায় 12 জন ছাত্রলীগ নেতৃবৃন্দ। বোমা হামলা এবং অন্যান্য হামলায় আহত হয়েছে শতাধিক নেতৃবৃন্দ, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমতো অবস্থায় ছাত্রলীগের যে অভিযোগটা আনা হচ্ছে, ছাত্রলীগ কখন শিক্ষার্থীর উপর বা অন্য সংগঠনের উপর হামলা চালিয়ে হত্যা করলো বা হাত পায়ে রক কেটে দিল? আমরা আত্মরক্ষা করছি এবং জীবন বাঁচিয়ে সাধারণ শিক্ষার্থীর দাবি দেওয়া রক্ষা করার জন্য, আদায়ের জন্য সংগ্রাম করছি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্পর্কে যেটা বলা হলো, রুস্তম আলী আকন্দকে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা হত্যা করেছে, এটা তো কারণ তার আগে তার মোবাইল ফোন করে হুমকি দেওয়া হয় ছাত্র শিবিরের ফোন থেকে। আমার সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন তুহিন, তার হাত পায়ে রক কেটে দেওয়া হয়েছে, তার আঙ্গুল কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই মতো এই একই ঘটনা যে তাকে কিছুদিন আগে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তার 2 দিন পরেই তাকে হামলা করে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। আপনারা খেয়াল করবেন, আমার খলিল রহমান মামুন এসএম হলের সভাপতি, পুলিশের সাব ইন্সপেক্টরে জয়েন করার পরের দিন, তার আগের দিন তার বাসায় যে হত্যা করা হলো। হ্যাঁ, আমার সাংগঠনিক সম্পাদক হাবিব, তার একটা পা কেটে নেওয়া হলো, একটাই কারণ সে মুক্তিযোদ্ধার সন্তান। যে আত্মরক্ষা আমরা করে যাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীকে পাশে নিয়ে
আমরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। আপনারা কি বলবেন যে এতগুলো হত্যা খুন ছাত্রদের অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে? যারা মানে খুন হয়েছে, নিহত হয়েছেন, তারা তো বলতে পারছেন না, কিন্তু যারা তো জীবিত আছেন, হাত পায়ে রক কাটা হয়েছে, তারা তো বলতে পারছেন কারা তাদের হামলার জন্য দায়ী। ধন্যবাদ। এম মিজানুর রহমান রানা, আসবো আপনার কাছে আবারও। আজিজুল বারী হেলাল কিছু বলবেন? জি, আমার বক্তব্য হলো যে রানা তার বিশ্ববিদ্যালয়ের চিত্রটি তুলে ধরলো, এটা আপনি একটা পক্ষ থেকে শুনলেন। তার সাথে প্রতিদ্বন্দ্বী যে প্রতিপক্ষ, অর্থাৎ উনি শিবিরকে মিন করছে, সে শিবিরের কেউ থাকলে সে তার উত্তর দিতে পারত। আমি রানা যেটা বললো সেটা শুনলাম, কিন্তু আমার বক্তব্য হলো যে ক্যাম্পাসে যদি এই সরকারের আমলেই এতগুলো সহিংস ঘটনা ঘটে থাকে, তাহলে সরকার কেন নীরব ছিল সেই সব ক্ষেত্রে? সরকার কেন সেই সব ক্ষেত্রে নীরব ছিল? আর আমি প্রিন্স ভাইয়ের কথার সুদ ধরে কিছু বলতে চাই। প্রিন্স ভাই যেটা বললেন যে ছাত্র রাজনীতির নামে যে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু প্রিন্স ভাইকে মনে রাখতে হবে যে ছাত্র রাজনীতিতে এই ক্রিমিনালাইজেশন কখন প্রবেশ করলো, ছাত্র রাজনীতি ক্রিমিনালাইজেশন কখন প্রবেশ করলো, এই ইতিহাসটা যদি আমরা কেউ একটু দেখতে চাই। মোটামুটি বলেছিলেন, উনি কিন্তু মোটামুটি কিছুটা হলেও শুরু করেছিলেন। উনি যেটা বলেছেন, উনি 75 এর পরবর্তী অধ্যায়ের কথা বলেছেন, কিন্তু আমার বক্তব্য হলো যে আইয়ুব খান যখন বাংলাদেশের ক্ষমতায়, এই দেশের ক্ষমতায় ছিলেন, তখন এনএসএফ নামে যে ছাত্র সংগঠন ছিল, তখন থেকে কিন্তু রাজনৈতিক ক্রিমিনালাইজেশনটা শুরু হয়। এবং স্বাধীন বাংলাদেশে এই ক্রিমিনালাইজেশনকে ইম্পোর্ট করে কিন্তু ছাত্রলীগ প্রথম, যখন শহীদ মিনারে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের উপরে ছাত্রলীগের সেই আক্রমণ, তারপরে আপনার রোকেয়া হলে, শামসুন্নাহর হলে ছাত্রলীগের ছাত্র ইউনিয়নের মেয়েদের উপর আক্রমণ, সেই ভিয়েতনাম যুদ্ধে যখন ছাত্র ইউনিয়নের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করলো, তখন তার উপর ছাত্রলীগ আক্রমণ করলো, তারপরে 73-এর ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই। এই হলো স্বাধীন বাংলাদেশে প্রথম আপনার ক্রিমিনালাইজেশনের আমদানি। সেখান থেকে কিন্তু ক্রিমিনালাইজেশনটা শুরু হয়েছে। এরপরে যখন আমাদের ছাত্র সংগঠন, অর্থাৎ 78-এ যখন আমাদের ছাত্র সংগঠন এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে একটি মতবাদ তৈরি করলো, বা শিক্ষা, ঐক্য এবং প্রগতির মূল মন্ত্র ছাত্র সংগঠন তৈরি করলো, আপনাকে একটু বলতে দেন। তারপরে কিন্তু 90-এর গণ অভ্যুত্থান, একটা ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল অধ্যায় হলো স্বাধীনতার পরে, সেটা হলো 90-এর গণ অভ্যুত্থান। এই 90-এর গণ অভ্যুত্থানে একটি কঠিন স্বৈরাচারকে ছাত্ররা মুক্তিযুদ্ধের পরবর্তীতে 52-এর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের পরবর্তীতে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায় হলো 90-এর ছাত্র গণ অভ্যুত্থান। যেই ছাত্র গণ অভ্যুত্থানটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরশাদের মতো একটা লৌহ কঠিন স্বৈরাচার, যিনি 9 বছর একদম জগদ্দল পাথরের মতো বাংলাদেশের উপর চেপে বসেছিল, তার বিরুদ্ধে সমাজের কোনো অংশ যখন কথা বলে না, তখন ছাত্ররা কথা বলেছে। এবং সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ছিল অগ্রগামী। ডাকসু তখন আমরাই নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেছিলাম। ডাকসু এবং হলগুলোতে 90 জাতীয়তাবাদী ছাত্র দল জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচিত হয়েছিল, এবং সেই ডাকসু এবং সেই জাতীয়তাবাদী ছাত্রদল এরশাদ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে আজকে বাংলাদেশে সবচেয়ে পপুলার ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং ক্রিমিনালাইজেশনটা কিন্তু 75-এর উপর বলা হলে এটা একটা পার্শিয়াল কথা বলা হচ্ছে। যে বাংলাদেশের ক্রিমিনালাইজেশনের ছাত্র দলগুলো, মানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সূচনা করেছে ছাত্রলীগ, সেই প্রসঙ্গে কি বলবেন? সেই প্রসঙ্গে বলতে হয়, আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এই ডায়লগটি তাদেরই নেতা জিয়াউর রহমানের বলা, এবং সেই মেধাবী ছাত্রদের নামে হিজবুল বাহারে গিয়ে যে ছাত্রদের হাতে পিস্তল তুলে দিয়েছিল, সেই ছাত্রদের মাঝখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র এসে কি বলেছিল, সন্ত্রাস যদি শিল্প হয়, সেই শিল্পের নায়ক হলো সেই নেতা, সে কে সবাই জানে। 90-এর আন্দোলনের কথা বললো, তখন ডাকসুতে ছাত্রদল জিতেছিল, কিন্তু সেদিনকার ভিপি জিএস কে কারা নিয়ে এসেছিল, এবং ছাত্রদলের ভিতরে থাকাই সেই সকল নেতাকর্মী সেদিন ছাত্রদলকে বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তখন ছাত্রলীগেই, তখনকার ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সেদিনকার ভিপি জিএস কে সাথে নিয়ে এই আন্দোলন করেছিল। ছাত্রদল কিন্তু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে নাই, হেলালের খেয়াল থাকার কথা, হেলালরাও বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে নাই, তাদেরকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, অনেক ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক আসে সন্ত্রাসের দায়ে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, ক্ষমতায় থাকার পরও ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে ওই সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, সন্ত্রাস তখন শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে এই দেশে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেই যুদ্ধে পরবর্তী পর্যায়ে ছাত্রদের বিরুদ্ধে
সন্ত্রাসী সংগঠন তৈরি করে জামাত শিবির যেদিন ৭১ পরাজিত হয়েছিল তাদেরকে নিয়ে সংগঠন করে এই ছাত্র সমাজে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের হাতে কাগজ কলমের বিরুদ্ধে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতা একদিন খালেদা জিয়া ছাত্র আন্দোলনকে ছাত্রদলের হাতে বলেছিলেন বিরোধী দলের আন্দোলন ঠেকাতে ছাত্রদলই যথেষ্ট। এইরকম একটি সংগঠন যখন বলে যে এই দেশের সন্ত্রাস, যুদ্ধ হওয়ার পর, দেশ সৃষ্টির পরে যারা এই দেশে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা কারা, পরবর্তী পর্যায়ে তারা কোন সংগঠন করেছে, কি করেছে। বাহাদুর ব্যাপারী আজিজুল বারী হেলাল একটি কথা বলেছিলেন, তিনি বলেছেন যে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখন কোন বিশ্ববিদ্যালয়ে কখনো কোন রকম ধর্মঘট হয়নি বা বন্ধ হয়নি, কিন্তু যদি আমরা শাহজালাল ইউনিভার্সিটির কথা বলি সেখানেই তো প্রায় ১.৫ বছর বন্ধ ছিল। আপনি যদি এরকম কিছু, এরকম দেখেন, আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম, তখন হেলাল, আমি ছাত্রলীগের সভাপতি, ক্যাম্পাসে গিয়েছিলাম, সেখানে আমার উপর চড়াও করা হয়েছিল এবং সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের উপর হামলা করা হয়েছে এবং ছাত্রলীগের সভাপতি লিয়াকতের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টির সামনে হামলা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মেয়েদের উপরে হামলা করা হয়েছে। আমি যদি এই তথ্য দেই, হেলালের খেয়াল থাকার কথা যে ওই সময় শিক্ষা প্রতিষ্ঠানে কেমন জ্যাম ছিল। বর্তমান ভিসি আরফিন সিদ্দিকী কে তার পক্ষ থেকে বের হওয়ার সময় ছাত্রদলের সন্ত্রাসীরা কি করেছিল, তাকে রিকশায় তুলে দিয়েছিল, সেই ছবি গণমাধ্যমে ছাপানো হয়েছে। এরপরে বলতে হবে যে কারা এই বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস এনেছে, কিন্তু সন্ত্রাস এবং নৈরাজ্যের কথা বলেই এখানে শেষ করা হচ্ছে। যেই ছাত্রদের ঐতিহ্য এই দেশের ভাষা আন্দোলন, এই বাংলাদেশের সৃষ্টি যেই ছাত্রদের চেতনায় এবং সত্য উপস্থাপনের মধ্য দিয়ে, সেই ছাত্র কারা? ছাত্রলীগ ৪৮ সালে জন্মের পর একটা বিষয় একটু জানতে চাচ্ছি বাহাদুর ব্যাপারে, একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যখন আমরা গত বছর শেষের দিকে পুরোপুরি সহিংসতার মধ্যে বাংলাদেশকে পড়তে দেখলাম, সেই সময় বরং ছাত্র দলগুলোকে, ছাত্র দল বলতে আমি বুঝাচ্ছি ছাত্র সংগঠনগুলোকে কিন্তু খুব একটা ভূমিকাকে আমরা রাখতে দেখেছি, বরং পুলিশ দিয়ে তাদেরকে প্রতিরোধ করতে দেখেছি জামাত শিবিরকে। সেই সমস্ত ক্ষেত্রে ভূমিকা নেই কেন ছাত্র সংগঠনগুলোর? আর বিশেষ করে যখন সরকার ক্ষমতা থাকে তখনই কেন ছাত্র সংগঠনগুলো, সেই সরকারের ছাত্র সংগঠনগুলো কেন এত বেপরোয়া হয়ে ওঠে? এখানে আপনি ঠিক জায়গায়, এইরকম সরকারি দল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্রলীগ কি সংঘাতে জড়ায়, অথবা আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কি সংঘাতে জড়ায় না, অথবা বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদল সংঘাতে জড়ায় না, অথবা বিএনপি বিরোধী দলে থাকলে ছাত্রদল সংঘাতে জড়ায় না। ছাত্রদলের নেতারা বিক্ষুব্ধ হয়ে বিএনপির কার্যালয়ে হামলার পর তাদের সংগঠনের 12 জনকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। এটা তো আপনাদের খেয়াল আছে যে বিএনপির পল্টন কার্যালয়ে ছাত্র দলের ছেলেরা হামলা করে তাদের কেন্দ্রীয় অফিস ভাঙচুর করেছে। সেই ভাঙচুরের ঘটনাও যে সংগঠনে আছে, আমরা কিভাবে মনে করি যে ক্ষমতায় থাকলেই সংঘাত হয় না, ক্ষমতায় না থাকলে সংঘাত হয় না। এটি আমরা সমাজ ব্যবস্থার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে যেহেতু সমাজ ব্যবস্থায় সন্ত্রাস নৈরাজ্য আছে, তারই ধারাবাহিকতায় ছাত্রদের মধ্যে এরকম বিচ্ছিন্ন ঘটনা। আমি ছাত্রলীগের ঘটনাকে আবার বলতে চাই যে কোন বিচ্ছিন্ন ঘটনাকে ছাত্রলীগকে টার্গেট করা হয় বারবার। একটি বন্ধুর দ্বন্দ্ব, সেখানে ছাত্রলীগ শিবির মারল ছাত্রলীগের নেতাকে, আমরা পরের দিন লক্ষ্য করলাম সেটা টার্গেট হলো ছাত্রলীগ। এর কারণ আছে, এই দেশকে রাজনীতি বিরাজনীতিকরণ করার কারণেই সকল সময় ছাত্র সংগঠনকে টার্গেট করা হয়, কিন্তু সবচেয়ে বেশি টার্গেট করা হয় ছাত্রলীগকে। কারণ ছাত্রলীগের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধ 15ই আগস্টের পর, সেই যুদ্ধে প্রতিনিয়ত ছাত্রলীগ যে দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগ ঐতিহাসিকভাবে যে স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করেছে, এই বাংলার কোন ছাত্র সংগঠন সেই কারণে আমরা দেখতে পারি যে এই কি বলবেন এই ক্ষেত্রে? আমি পরিষ্কার বলি, আমি আগে যেটা আমি খালি ওইটার একটা কনক্লুড করি। দুইজন কিছু যে তথ্য উপাত্ত উত্থাপন করছেন, কথা তো ঠিকই, সেই তথ্য আপনি উত্থাপন করলেন। এখন এটা কেন এটা হারালো, আমি এই পয়েন্টটাকে বলতে চেয়েছি যে ছাত্র একসময় ছিল ছাত্র আন্দোলন, এটা কিন্তু লেজবৃত্তির ধারায় নিয়ে আসা হলো, এবং 90-এর পরে কি ঘটলো আমি ওই সময় বলতে পারিনি। দেখুন, তার আগে এরকমের ছিল যে যদি বিশ্ববিদ্যালয়কে আপনি মডেল ধরেন, হয়তো উত্তর পাড়া এক গ্রুপের দখলে, দক্ষিণ পাড়া এক গ্রুপের দখলে। 90-এর পরে দেখলাম ক্ষমতায় যে আসছে সে ক্ষমতায় থাকে, এক গ্রুপ ইন করে আর এক গ্রুপ আউট হয়ে যায়। অর্থাৎ যে এরা যেসব রাজনৈতিক দল করে, সেই দলগুলো এমন দুর্বৃত্তায়িত হয়ে গেছে যে তারা তাদের ক্ষমতা রক্ষার জন্য ওই কাজটা করে। সুতরাং ছাত্র অঙ্গনে ছাত্রদের সমস্যা সহ কোনো ভূমিকা তারা রাখতে পারে না, এবং তাদের কাছে আশা করাটাও একেবারেই অবান্তর। আমি একটা প্রসঙ্গক্রমে বলি, ধরুন এখানে হেলাল অনেকগুলো কথা বলেছেন, নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পরে
তার আগে এটা আমরা জানি যে পাকিস্তান কি হয়েছিল সে আলোচনা আমি জানি, মুক্তিযুদ্ধের পরে ওগুলো তথ্য দিয়েছে, আমরা 7 মার্ডার সহ আরো অনেকগুলো ঘটনা জানি। কিন্তু আমি ওকে খালি একটা ছোট্ট অনুরোধ করব যে ও যেন একটু ছাত্র দলের ইতিহাসটা একটু খুঁজে দেখে যে কোত্থেকে এটা তৈরি হয়েছিল। আমি সে আলোচনায় যেতে চাইনি আজকে, আমি সেটা যাচ্ছি না, কিন্তু এর অনিবার্য পরিণতি হচ্ছে সঠিক ধারায় যেতে পারে না। আমি ওই কথাটা বলার জন্যই আমি ধারাবাহিকতার কথাটা বলেছি। আপনি দেখুন, আমি যদি এই তথ্যটা বলি যে ছাত্রদের যে সমস্যা, আপনি দেখেন এই সংগঠনগুলোর মাথায় কি কখনো সেটা আছে? কখনো সেটা চিন্তা করে না। ধরুন গণজাগরণ মঞ্চ এই সময়কালে এটি একটি বড় ঘটনা যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য কাজ করলো। এইখানে হেলাল এসে, আমি খুবই হেলালের কথা কি বলবো, দুঃখ পাওয়ার কথা এখন বলি না, কারণ তারা জামাতের সাথে শিবিরের সাথে একাত্মে এখন যেটা করছে, কারণ আমি অবশ্যই এই কথাটা এই কারণে বললাম, ছাত্র দলের প্রচুর ছাত্ররা আছে যারা শিবির মানে তাদেরকে হত্যা করেছে, এবং 80-র দশকে শিবির বিরোধী লড়াইয়ের ছাত্র দলের ঐতিহ্য আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বিরোধী লড়াইয়ে ছাত্রদের ঐতিহ্য আছে। কিন্তু দেখুন গণজাগরণ মঞ্চ বলতে যে তথাকথিত শব্দটা বললো, কারণ গণজাগরণ মঞ্চের অন্যতম মূল বিষয়টা ছিল, সেটি হচ্ছে এখনো যেটা আছে, সেটি হচ্ছে এই রাজাকার বিরোধী লড়াই, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনার লড়াই। তাদের সাময়িক যে সংকট হয়েছে, আমি বলি সাময়িক সংকট বা যে দ্বিধাদ্বন্দ্ব, সেটা নিয়ে আজকের আলোচনা আমি যাচ্ছি না। আমি আশা করি অচিরে এটা দূর হবে এবং যে ধারাটা যে আমরা একটা বিরতি নিয়ে নেই, বিরতি নিয়ে আবার ফিরে আসছি আলোচনায়। এই ছাত্র রাজনীতির আলোচনায় একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। লক্ষ্যে এগিয়ে যেতে নতুন বন্ধুকে সুপার দামাল সামাল প্যাকেজে নিয়ে আসলেই রবি আপনাকে দিচ্ছে 650%-এরও বেশি মূল্যের বোনাস। এক হওয়ার শক্তিতে রেডি একসাথে রবি। এখন নতুন 100 গ্রাম ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ফেস ওয়াশে 20% এক্সট্রা ফ্রি। পেপসি 250 ml গো প্যাক এখন মাত্র 15 টাকায়। তবে কি আবার 2011? বাট হোয়াট এভার, আমি রেডি। শুধু জানি ছুটে যেতে হবে নতুন উদ্যমে, নিজেকে বলতে জানি কিপ ফাইটিং। কুল বডি স্প্রে। ধুতে থাকো। এই বাপ্পি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ 10 সেকেন্ডে। সাধারণ সাবান যেখানে 1 মিনিট নেয়, লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় মাত্র 10 সেকেন্ডে। এখন লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশে 20 টাকা ছাড়। নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম। দাবির সম্পর্ক। গ্রামীণ ফোনের 4,70,00,000-এরও বেশি পরিবারে কল রেট 4.25 পয়সারও কম। শুধু রাতে নয়, দিনেও। অফারটি পেতে *T লিখে SMS করুন 9999 নাম্বারে। নাম্বারটা 017। চল বহুদূর, গ্রামীণ ফোন। বাংলাদেশের 1 নম্বর সরিষার তেল তীর। তীরের বিশুদ্ধতা আজও অটুট। তীর, ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল। You drink a soda, something cold, and ouch, sensitivity is generally caused because dentin is exposed. When cold hits at an ice cube or something like that, you jump through the roof because your nerve is reacting to it. I always like the simplest thing first. Sensodyne toothpaste goes into those little holes. It's working on the inside of the tooth. It actually starts to soothe the nerve. It hits all the check marks in my boxes. Almost ready. তোমার মাঝে আছো তুমি, হাত বাড়ালে যখন তখন। তাই স্পেশালি মেয়েদের জন্য হিমোক্যাল নিউট্রিয়েন্টস সমৃদ্ধ উইমেন্স হরলিক্স। এর আয়রন এবং ক্যালসিয়াম সহ 19টি মাইক্রোনিউট্রিয়েন্টস ব্লাড ও বোন হেলথ ইমপ্রুভ করতে সাহায্য করে। উইমেন্স হরলিক্স, স্টে স্ট্রং। চুলের সাজে এবার মাতবে সবাই জটহীন মসৃণ চুলের জন্য। এখন সানসিল্ক 375 ml শ্যাম্পুর সাথে 60 ml কন্ডিশনার ফ্রি। আরে আরে আরে, চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। বিড়ালের তো অনেক লোম, তাই ওর শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? এমন দুরন্তদের জন্যই জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এখন প্রতিটি নতুন জুনিয়র হরলিক্সের সাথে আকর্ষণীয় জুনিয়র স্প্লেট ফ্রি। শুধু অ্যাকোয়াফিনাই 7টি ধাপে পানিকে বিশুদ্ধ করে। পেপসিকো দিচ্ছে অ্যাকোয়াফিনার শুদ্ধতার গ্যারান্টি। আজ থেকে শুধু অ্যাকোয়াফিনা, কখনো যেন ভুলো না। হালকা কাটার ঢং দ্বিগুণ হলো রং,
রঙের সাথে মনে দ্বিগুণ নাও গুনে। বৈশাখের আগেই বৈশাখী ঝড়। এখন গ্রামীণ ফোনে 28 কিংবা 58 টাকা রিচার্জই পাচ্ছেন 100% বোনাস। বিস্তারিত পত্রিকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। একদিনে পারফেক্ট স্ম্যাশ হবে না, একদিন দৌড়েই তুমি স্টার হতে পারবে না। ম্যাচের মাত্র একদিন আগে এক্সট্রা প্র্যাকটিস তোমার স্কোর বাড়াবে না, চাই আরো পরিশ্রম প্রতিদিন। তাই বুস্ট প্রতিদিন 120 দিন। বুস্ট শরীরে অক্সিজেন কনজাম্পশন বাড়িয়ে 120 দিনে দেয় 3 গুণ বেশি স্ট্যামিনা। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। তবে কি আবার 2011? বাট হোয়াট এভার, আমি রেডি। শুধু জানি ছুটে যেতে হবে নতুন উদ্যমে, নিজেকে বলতে জানি কিপ ফাইটিং। কুল বডি স্প্রে। ধুতে থাকো। এই বাপ্পি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ 10 সেকেন্ডে। সাধারণ সাবান যেখানে 1 মিনিট নেয়, লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় মাত্র 10 সেকেন্ডে। এখন লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশে 20 টাকা ছাড়। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। দর্শক দেখছেন একাত্তর সংযোগ। রুহিন হোসেন প্রিন্স, আপনি বলছিলেন, আমি একটা বিষয় একটু তুলতে চাইছি আসলে, যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকার কথা নয়, কিন্তু বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, তাদের সরাসরি ছাত্র সংগঠন আছে এবং তারা ছাত্র সংগঠনগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করছে। এই কারণে কি সমস্যা, এবং আইনগতভাবে বা নীতিগতভাবে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা ছাত্র সংগঠনগুলো আসলে কতটা যুক্তিযুক্ত? আমি খুব দৃঢ়ভাবে মনে করি, আমি আজকেও বলেছি যে এটাই সংকটের এটি একটি কারণ, একমাত্র কারণ। আপনি নিজে বলছেন আমাদের জাতীয় রাজনীতির দুর্বৃত্তায়িত্ব। হ্যাঁ, সেটা বলেছি। ওটা জাতীয় রাজনীতির অভিঘাত কি কারণে? ধরুন, আজকে যদি একটা ছাত্র সংগঠন ওই দলের অঙ্গ সংগঠন না হতো, তখন কিন্তু আপনি ওই ছাত্র সংগঠনকে বলতে পারতেন যে তুমি ছাত্র সমস্যা নিয়ে, ছাত্রদের ওরিয়েন্টেশন নিয়ে কাজ করো। এখন তো আপনি বলতে পারছেন না, কারণ তারা হচ্ছে ওই দলের অঙ্গ সংগঠন, ওই দল যা বলে সেই অনুযায়ী কাজ করে। যদিও আমাদের আরপিওতে এইটা বলা হয়েছে, কিন্তু এটা তো কেউ মানছি না আমরা, বিশেষ করে এই দলগুলো মানছে না। ওই দল যা বলে আমাদের ছাত্র সংগঠনগুলো তাই করে। সেক্ষেত্রে আমার প্রশ্ন আছে, যখন আমরা ছাত্র সংগঠনগুলোকে এই যে সুবিধা পাওয়ার বিষয়ে নিজেদেরকে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখি, সেই ক্ষেত্রে তাহলে আসলে কি বলবো? না, সেটা তো না, সেটা আমি বলি যে দেখেন, ওই সংকট থেকেই হচ্ছে আজকে। আমি এই যে ব্রেকের আগে যেটা শেষ করলাম, যে এখানে যে 90-এর পরে আমরা দেখলাম যে ক্ষমতায় যে আসছে তার দলটা আগে ছিল ভাগ বটারা করে নিয়ন্ত্রণ করত, এখন পুরোটাই নিয়ন্ত্রণ করে। তা পুরোটা নিয়ন্ত্রণ করে, এবং জাতীয় রাজনীতি তারা যে দলগুলো করে, ওই রাজনীতি যেহেতু ভাগ বটোয়ারাটাই তাদের দলের একটা প্রধান উপসর্গ, সুতরাং নিজেরা যতক্ষণ ক্ষমতায় আসি ভাগ বটোয়ারার কাজটাই করে নি। সুতরাং ভাগ বটোয়ারার কাজে গেলেই অনিবার্যভাবে অন্তর্দলীয় কোন্দল, আন্তঃসংকট এইগুলো ঘটবে। এই ঘটনাগুলোই ঘটছে। কিন্তু যদি আপনি প্রকৃত অর্থে ছাত্র আন্দোলনের ধারায় এই সংগঠনগুলোকে ফেলে দেয়া যেত, তাহলে এই সংগঠন অনেক দূরীভূত করতে পারতাম আমরা। যদিও এটা বাস্তব কথা হচ্ছে, এটা পারা যাবে না, কারণ বাংলাদেশে এই যে রাজনীতির যে কথাটা আমরা আলোচনা করি, এটা না বললে একটা ভুল হবে বলে আমি খালি পয়েন্টটা তুলে রাখি, যে রাজনীতি প্রকৃতপক্ষে নির্ভর করে কোন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে আমি দেশটা পরিচালনা করছি। আমাদের দেশের অর্থনীতি যেহেতু এখন মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি, এটাই যেহেতু প্রধান, তার ফলাফল কিন্তু শিক্ষাঙ্গনে পড়ছে। আমি একটা উদাহরণ দিই। দেখুন, আজকে শিক্ষাঙ্গন আপনি যদি দেখেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারা একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নানাভাবে নিয়ন্ত্রণ করে। সে আপনি উপাচার্য নিয়োগ থেকে শুরু করে লোকাল স্কুল কমিটি পর্যন্ত তারা এইখানে নিয়ন্ত্রণ করতেছে। শিক্ষা হয়ে গেছে বাণিজ্যিকরণের জায়গায়। তা আমি অন্য উদাহরণে এখন গেলাম না। তাহলে এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে ওই ধারার মধ্যে ওই দলের যে ছাত্র সংগঠন, তারা তো খুব সাধারণভাবেই এই ভাগবটার মধ্যে পড়ে যাবে। তারা টেন্ডারবাজিতে পড়বে, তারা অন্যান্য জায়গায় পড়বে। আর এই জায়গাটা আসলে
অনিবার্যভাবেই এই যে অন্তর্দলীয় কন্দল সংকট এগুলো থাকে। এই যে আপনি তুলে ধরলেন যে পদ পাওয়ার বিষয় অন্য বিষয়, কেন? কারণ এই পদটা যদি এরকম হতো যে ঠিক আছে, এখন ধরে নেন একটা সংগঠন, আমি উদাহরণ দেই, যে এখন যে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই করছে সে পদটা চায় যে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইটা জোরদার করার জন্য, কিন্তু আমরা দেখি সেটা তো না। পদটা পেতে চায় যে ওই টেন্ডারবাজির ভাগাভাগি সে যেহেতু বেশি পাবে, তার এরিনাতে লোকজন সে ভালোভাবে পুষতে পারবে এবং নিজের মানে কি বলবো ভাগে বেশি টাকা পড়বে বা এই জায়গাগুলো পড়বে, নিজের ক্ষমতাকে বেশি সে ক্ষমতার দাপট দেখাতে পারবে। সুতরাং এই সামগ্রিক জায়গা থেকে উন্নয়ন ছাড়া আমরা যদি কল্পনা বিলাবেশী হয়ে ছাত্র আন্দোলনকে একটা ভালো দিকে দেখতে চাই, তাহলে পথ একটাই আমি দেখি, এই যে যাদের নিয়ে আলোচনা করছি ওর বাইরে আমি আগেই বলেছি এই যে সন্ত্রাস নির্ভর যে ছাত্র রাজনীতির ধারা, তার বাইরে যে সংগ্রামের এবং নৈতিকতার ধারা আছে, সাধারণ ছাত্র সমাজকে ওইটাকে রিজেক্ট করে এই ধারায় যদি আসতে পারে তাহলে বোধহয় কেবলমাত্র সংকটের মানে সমাধানের পথ। ইতিহাস কি বলে? প্রিন্স ভাই যে তৃতীয় ধারার কথা বলছে, সেই তৃতীয় ধারাটা কি হতে পারে? যেটি কি ছাত্র নির্ভর না কথা নির্ভর? না, মোটেই না। সেটি কি শুধু তত্ত্ব নির্ভর না বাস্তবতা? আপনি বলেন আরো বিস্তারিত, আমি শুনতে চাই। একটা পয়েন্ট বলি, দেখুন সেটা কি তত্ত্বের নাকি মানুষের সহ বিভিন্ন জায়গায় আজকে এই যে সাধারণ আমি যে সংগ্রামের ধারা এবং নৈতিকতার ধারার ছাত্র সংগঠনের কথা বললাম, এর বাইরে কিন্তু সম্প্রতিকালে আমি বলি সবচেয়ে বড় একটা ঘটনা ঘটছে। আমি গণমাধ্যমকে অনুরোধ করবো সেটাকে নিয়ে আসার জন্য। আমি জাস্ট একটু আপনাকে উদাহরণ দিই। এখন দেখবেন বিভিন্ন জায়গায় অনেক বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, আপনার বিভিন্ন গ্রুপ গড়ে উঠছে। তারা কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদ থেকে শুরু করে নানা ধরনের কাজ করছে। তাহলে বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিন্স ভাই বাদ দিয়ে আমরা একজন করে কথা বলি। আমি একটা প্রশ্ন করি। আপনি আত্মপরিচয়ের কথা বলছেন বাহাদুর ব্যাপারে। আমরা ছাত্রদের আন্দোলনের কথা জানি, সংগ্রামে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা জানি, কিন্তু এখন দেখছি যে নৈতিকতার কথাটি রহিন হোসেন প্রিন্স বলছেন, সেই নৈতিকতা কি আসলে ছাত্র রাজনীতির মধ্যে কতটুকু আছে, যেখানে তারা দলীয় রাজনীতির অঙ্গ সংগঠন হয়ে লেজুর ভিত্তি করছে এবং নিজেদের মধ্যে তাদের মধ্যে যখন শব্দটা এইভাবে না বলে যে আদর্শিকভাবে কারোর সাথে যদি মিলে যায় সেটা লেজুর ভিত্তি বলতে পারে না, কারণ সেন্টিমেন্ট ধারণ করে বলেই আজ ছাত্রলীগ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং তার জন্মের পর থেকে এই দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে এই কর্মকাণ্ড পরিচালনা। আপনি বলছেন আদর্শিকভাবে মিলে যেতেই পারে, আদর্শিকভাবে মিলে যেতেই পারে, কিন্তু যখন আমরা সেই ছাত্র রাজনীতির মধ্যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখি, সহিংসতা দেখি এবং যে অভিযোগগুলো উঠছে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযোগ উঠছে, সেই ক্ষেত্রে কি বলছেন পুরোটাই কি গণমাধ্যমের বানানো? ছাত্রলীগ তো সন্ত্রাসী সংগঠন না। ছাত্রলীগ বাঙালির চেতনায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ তৈরি করার একটি সংগ্রামী প্রতিষ্ঠানের নাম ছাত্রলীগ। এই ছাত্রলীগ বাংলার মানুষের আত্মপরিচয়ের সংগঠনের নাম ছাত্রলীগ। আত্মপরিচয় কি? আমি বাঙালি, এই বাংলা আমার ভাষা, এই বাংলাদেশের কৃষ্টি কালচার আমি, এবং এই 56,000 বর্গ মাইলের যে অবশ্যই আছে ছাত্রদের অবশ্যই আছে। প্রিন্স ভাই যেভাবে বলল লুটেরা, যেভাবে বলল ভাগ বাটোয়ার, প্রিন্স ভাই অবশ্যই লক্ষ্য করা উচিত ছিল এই দেশে যখন জামাত শিবির এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা দেশের মানুষের ভাগ বাটোয়ারার অন্য একটি পথ, সেই তথ্য হয়তো বা প্রিন্স ভাইয়ের কাছে নাই। উনি 92-93 সালে ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব থাকাকালীন সময়ে তিনিও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই সন্ত্রাসের কারণে। রহিন হোসেন প্রিন্স ভাইকে স্মরণ করে দিতে চাই, ছাত্র এবং ছাত্র ফ্রন্টের যুদ্ধ মারামারি, এই মধুর ক্যান্টিনের সামনে ককটেল ফুটিয়েও প্রিন্স ভাই ছাত্র ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আজিজুল বারী হেলালের কাছে মন্তব্যটা নিব এবং আমি জানতে চাইছি 90 গণ আন্দোলনে আপনাদের মানে ভূমিকা আমরা দেখেছি, গৌরবোজ্জ্বল ভূমিকা আমরা দেখেছি, এখন কি ঘটছে? আজিজুল বারী হেলাল, ছাত্র রাজনীতি নিয়ে এত প্রশ্ন অভিযোগ উঠছে কেন তাহলে? এই যে আমি আমার কথায় প্রিন্স ভাইয়ের একটা কথাই বলবো, উনি বারবার বলছেন যে আমরা ভাগ বটোয়ারার, জাতীয় রাজনীতিতে ভাগ বটোয়ারার জন্য ছাত্র দল বা ছাত্রলীগে এত দ্বন্দ্ব, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কিন্তু বহু ভাগে বিভক্ত হয়েছে। তাদের সেই বিভক্তটা কি আদর্শিক বিভক্ত ছিল না? সেখানেও ভাগ বাটোয়ারার বিভক্তি ছিল, এটা একটা কোশ্চেন। এবং উনি বলছে যে আমাদের বন্ধু বাহাদুর ব্যাপারী বলছে যে
কি বাঙালি আত্মপরিচয়ের জন্য ছাত্রলীগ যুদ্ধে নেমেছে, এই সমস্ত কথা যখন বলা হয় যে যুদ্ধে নেমেছে কোনো ছাত্র সংগঠন, তখন তো তারা যুদ্ধ করবেই ক্যাম্পাসে, যেটা আজকে হচ্ছে। এবং প্রিন্স ভাই বলল যে সাম্প্রদায়িকতা বিরোধী কি আন্দোলনে আজকে ছাত্রদেরকে ভূমিকা নিতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে এই কথাটাই তো আমরা বিশ্বাস করি না। এবং কেউ যদি বানাই নেই, এখন যদি কেউ বানাই নেই যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে, সাম্প্রদায়িকতা হ্যাঁ আমরা দেখলাম যে একটা শহীদ মিনার ভাঙা হলো আন্দোলন চলাকালীন সময় ছাত্রলীগের এক নেতা, যুবলীগের এক নেতা একটা শহীদ মিনার ভাঙলো, তাকে পুলিশ অ্যারেস্ট করলো, বললো সে নাকি কি মেন্টালি ডিসেবল, নাকি ডিসেবল, তাকে সে এই জন্য ভাঙছে। একটা হিন্দু দিনাজপুরের কোথায় একটা সংখ্যালঘুদের বাড়ি আক্রমণ করা হলো, সেখানে ছাত্রলীগকে ধরা হলো। আজিজুল বারী হেলাল, আপনি কি মনে করেন বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তি নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই? সাম্প্রদায়িকতা নেই, আসলে না না এই কথাগুলো ঠিক না। সাম্প্রদায়িকতার সংজ্ঞা যদি দিতে পারেন তাহলে আমি বলবো যে সাম্প্রদায়িকতা, আপনি সাম্প্রদায়িকতা কাকে বলছেন? আমি বলি বাংলাদেশে একটা কমিউনাল হারমোনি আছে, বাংলাদেশে একটা কমিউনাল হারমোনি আছে। মৌলবাদ কাকে বলছেন আই ডোন্ট নো, কারণ আপনি যদি একজন শিক্ষক হন, আপনি শিক্ষকের যে মৌলিক আপনার আইন কানুন এগুলো মেনে চলবেন, সুতরাং সেক্ষেত্রে আপনি এখন বাংলাদেশের যে আমি বলছি একটা বাংলাদেশের সংবিধানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আমি মেনে চললে আমি মৌলবাদী। এখন আপনি মৌলবাদী কোন অর্থে বলছেন এটা আমাকে জানতে হবে। আমি সেটা হেলাল যে পয়েন্টটা বললো যদি ওইটাই সত্য হতো আমি বলি হেলালের মুখে ফুল চন্দন পড়ুক, কিন্তু এইটা আমি মনে আলোচনার অবান্তর। বাংলাদেশে ৭১-এর ঘাতক চক্র সহ তারা যে কাজটা করছে ধর্মের নাম দিয়ে অধর্মের কাজ, এবং যে তার অভিজ্ঞতা সবাই জানি, সেটা করলেই ছিল আপনি আরেকটু বলি যে হেলাল যেটা বললো দমনের জন্য কি বলছেন, আপনারা কি বলছেন শিবিরকে দমন করতে হবে, ছাত্রদলকে দমন করতে হবে। এই যে দমন কথাটা বলছেন অবশ্যই ছাত্রলীগের রিওয়াজ পাচ্ছে। এই যে দমন কথাটা যখন বলছেন সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই করতে হবে, তখন তো দমনের ব্যাপার না। আমি আপনাকে একটা কথা খালি বলি, মুক্তিযুদ্ধটাকে যদি মানেন, আমি 30 সেকেন্ড আমরা করেছি, আমাদের নেতা অস্ত্র হাতে যুদ্ধ, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি একটা পয়েন্ট আমি শেষ মন্তব্য মুক্তিযুদ্ধ নিয়ে বলি। মুক্তিযুদ্ধে যখন মানে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করলো, সেই সারেন্ডারের জায়গায় বলা ছিল তার অক্সিলারি ফোর্স সহ সারেন্ডার করলো। জামাত ইসলাম তার তৎকালীন সংগঠন ছাত্র সংঘ তার অক্সিলারি ফোর্স ছিল, সুতরাং বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই লড়াইটা চলছে, কারণ তারা যে সাম্প্রদায়িক বিষ-বস্প চালাচ্ছে এর মধ্যে আমার শেষ মন্তব্য এটা বলতে চাই। এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন মিজানুর রহমান রানা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শেষ করছি একাত্তর সংযোগ। আটকা পড়েছে আমাদের স্বপ্ন ডিঙা, কি করব?